চীনের সেভেন সিস্টার্স নিয়ে কি বলেছিলেন ডক্টর ইউনূস? ভারতে তোলপাড় কেন? একই স্থানে টানা 3 দিন দুর্ঘটনা, আজ প্রাণ গেল 7 জনের। এদিকে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো। এবং সর্বশেষ জানাবো, ঢাকায় ফিরতে শুরু করেছে ঈদে গ্রামে যাওয়া মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীনের সেভেন সিস্টার্স নিয়ে কি বলেছিলেন ডক্টর ইউনূস? ভারতে তোলপাড় কেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফর করেছেন। সফরে দেশটির রাষ্ট্রপ্রধান সহ নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যুতে তিনি কথা বলেন। এরই ধারাবাহিকতায় ভারতের 7টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের মধ্যে আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক। তিনি আরো বলেন, বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। ডক্টর ইউনূস এমন বক্তব্য দিয়ে ভারতের নীতি নির্ধারক থেকে শুরু করে রাজনীতির মহল এবং সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু করেছে। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে রীতিমতো হতভম্ব। ভারতের শীর্ষ পর্যায়ে কেউ এটিকে হুমকি হিসেবে দেখছেন, কেউ বা এমন বক্তব্য অবাক হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সানাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ভারতের 7টি রাজ্য ল্যান্ডলকড হওয়ার তাৎপর্য আসলে কি? তিনি ডক্টর ইউনূসের বক্তব্য শেয়ার দিয়ে লিখেছেন, বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরি দেশটির সংবাদ মাধ্যম ANI-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাই ডক্টর ইউনূসের এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। একই স্থানে টানা 3 দিন দুর্ঘটনা, আজ প্রাণ গেল 7 জনের। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 7 জন প্রাণ হারিয়েছেন। নিহতের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। সকাল 7:30টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। এই তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আরিফুল রহমান। তিনি জানান, লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়েছে। এর আগে একই স্থানে ঈদের দিন 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। গতকাল একই স্থানে 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 8 জন আহত হন। নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো। সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়ার সুপারিশ সংস্কার কমিশনের। একমত নয় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। সংসদ সদস্যের নিজ দলের বিরুদ্ধে গিয়ে অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার স্বাধীনতা দিতে চায় না প্রধান রাজনৈতিক দলগুলো। অর্থবিল ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদের নিম্নকক্ষের সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে। সংবিধান সংস্কার কমিশনের এই সুপারিশের সঙ্গে পুরোপুরি একমত নয় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। এই 3টি দলই চায় অর্থবিলের মতো আস্থা ভোটের ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না। এক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ দলের অবস্থানের পক্ষে থাকতে হবে। বিদ্যমান সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। তাতে বলা আছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি এই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। এই বিধানের ফলে সরকারের চাওয়ার বাইরে কোনো আইন বা প্রস্তাব সংসদে পাস হওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী বা অন্য কারো বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হওয়ারও সুযোগ নেই। সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। 1972 সালে সংবিধান প্রণয়নের সময় থেকে অনুচ্ছেদটি নিয়ে বিতর্ক শুরু হয়। যারা এর বিপক্ষে তারা বলেছেন, এই অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীনতা খর্ব করে এবং প্রধানমন্ত্রীকে একছত্রভাবে ক্ষমতা দেয়। অন্যদিকে এটা রাখার পক্ষে যারা, তাদের যুক্তি, এই বিধান বাদ দিলে সরকারের স্থিতিশীলতা থাকবে না। কিছুদিন পর পর সরকার ও সংসদ ভেঙে যেতে পারে। সরকারকে অস্থিতিশীল করতে বড় ধরনের অর্থের অবৈধ লেনদেনও হতে পারে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন সংবিধানের এই অনুচ্ছেদে পরিবর্তনে আনার প্রস্তাব করেছে। তাতে বলা হয়েছে, আইনসভা হবে 2 কক্ষ বিশিষ্ট। দলের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়ে তাদের সুপারিশ হলো, অর্থবিল ছাড়া নিম্নকক্ষের সদস্যদের তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে।
এই সুপারিশ সহ 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 163টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতিমধ্যে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ অনেকগুলো দল তাদের মতামত জানিয়েছে। শিগগিরই এই 3 দলের সঙ্গে আলাদাভাবে আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান সংস্কার কমিশন যখন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছিল, তখন জামায়াতে ইসলামী কমিশনকে দেওয়া প্রস্তাবে বলেছিল ফ্লোর ক্রসিং এখন বন্ধ করা উচিত নয়। এটি সংসদীয় সরকার ব্যবস্থা স্থিতিশীল করতে যুক্ত করা হয়েছিল। তারা এটি আরও 2 মেয়াদ পর্যন্ত রাখার পক্ষে। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দেওয়া মতামতের অনেকটা একই বক্তব্য তুলে ধরেছে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, তারা ঐকমত্য কমিশনে যে মতামত দিয়েছেন সেখানে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। অর্থ বিল, আস্থা ভোট সহ কয়েকটি ক্ষেত্রে শর্ত দেওয়ার কথা তারা বলেছেন। তিনি বলেন, আস্থা ভোট দলের পলিসির বিষয়। একজন সংসদ সদস্য দলকে প্রতিনিধিত্ব করেন। দলের পলিসির সঙ্গে সংসদ সদস্যের একই অবস্থান থাকতে হবে। সংসদ সদস্যরা যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির প্রতি অনাস্থা প্রস্তাবে দলীয় পলিসির অনুসরণ না করেন, তাহলে শৃঙ্খলা থাকবে না। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের দল এনসিপি ও অর্থ বিলের পাশাপাশি দলের বিরুদ্ধে অনাস্থা ভোটের ক্ষেত্রে বিধিনিষেধ থাকা প্রয়োজন বলে মত দিয়েছেন। এ বিষয়ে এনসিপি যুগ্ম আহ্বায়ক এ সংস্থার সমন্বয়ক কমিটির কোঅর্ডিনেটর সারওয়ার তুষার বলেন, এই ধরনের বিধান না থাকলে সংসদ সদস্যদের কেনাবেচা হওয়ার আশঙ্কা থাকে। সংসদ ও সরকারের স্থিতিশীলতার জন্য তারা অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত দেওয়ার ক্ষমতা দেওয়ার কথা বলেছেন। ঢাকায় ফিরতে শুরু করেছে ঈদে গ্রামে যাওয়া মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপনের পর রাজধানীর ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামে যাওয়া মানুষ। সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকা জুড়ে নগরবাসী ফেরার চিত্র দেখা গেছে। অন্যদিকে আজও রাজধানী ছাড়ছেন অনেকে। ঢাকা ছাড়ার জন্য নগরবাসীর ভিড়ও দেখা গেছে যাত্রাবাড়ি ও সায়দাবাদ এলাকায়। দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বুধবার সকাল থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েকদিন এই ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ার কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলে জানিয়েছেন তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা আসা দূরপাল্লার গাড়িগুলো যাত্রাবাড়ি হয়ে সায়দাবাদ এসে যাত্রী নামাচ্ছেন। সব গাড়িতে আসা যাত্রীদের সাইনবোর্ড, মেডিকেল, রায়েরবাগ, শনিরাখড়া, কাজলা, ডেমরা, কোনাপাড়া, জুরাইন, দোলাইপাড় সহ আশপাশের বিভিন্ন স্টপেজে নেমে যাচ্ছেন। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী সহ কয়েকটি শ্রেণী পেশার মানুষ রাজধানীতে ফিরে আসতে শুরু করেছে। বাড়তি ভাড়া গোনা ছাড়া রাজধানীতে ফিরতে তাদের তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সকাল 9টার দিকে সপরিবারে সায়দাবাদ জনপথ মোড়ে বাস থেকে নেমেছেন শরীফুল ইসলাম। তিনি বলেন, গ্রামে বাবা মায়ের সঙ্গে সপরিবারে ঈদ করতে গিয়েছিলাম। আমি একটি ভোগ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিপণন বিভাগে কাজ করি। কাল থেকে আমার অফিস খুলছে, তাই আজকে চলে আসতে হলো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার